বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। দর্শক, খুবই জরুরি একটা খবর। বিএনপি ডক্টর ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন কোনো 111 মার্কা সরকার চায়, এমনকি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে। এবং আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে। আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে। হঠাৎ করেই বদলে গেছে সবকিছু। কিন্তু আজকে যে নিউজ দিচ্ছি, ভারতের জমিনে গিয়া ভারতের বিএসএফ এর সাথে আমাদের বিজিবি যেই কলিজাতে শান্তি লাগছে। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন, আমি মনে করি, গর্বিত সন্তান। মোদি এবং শেখ হাসিনাকে উনি ধোলাই করেছেন এবং ভারতকে ওয়ার্নিং দিয়েছে। উপরে গজব নাজিল হয়েছে, গজব। বিশ্বাস করেন উপরওয়ালা এগুলো সয় না, তো সইতে পারে না। নিরপরাধ তারা বলতেছে যে আমার 16টা বছর 17টা বছর ফিরে দেন। কি অপরাধ ছিল আমার? আমি কোনো অপরাধ করি নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এটা বিএনপিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি বুঝুক আর না বুঝুক, নতুন সরকার আনার চেষ্টা বিএনপির, এর বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, আরেকটা 111 ঘটানোর অপচেষ্টার বিরুদ্ধে, ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কঠিন ব্রেকিং বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে। বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন, এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি। আপনাদের বিএনপি নেতা মির্জা ফখরুলকে গ্রেপ্তার, এটা সত্যি নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেই সাথে থাকতেছে এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তার আপডেট খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের আপডেট কি খবর। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন, আজ জামিনে মুক্তি পেয়েছেন। আমি সরাসরি এভাবে বলতে চাই, সরকার তাদেরকে জামিন দিয়েছে। খেয়াল করুন, আমি সরকার শব্দটা বলছি, আদালত বলছি না, আসছি ওই জায়গায়। আরেকজন নেতারও খবর দেখলাম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, উনিও মুক্তি পেয়েছেন। অ্যানি ভাইও খুব সিগনিফিক্যান্ট একজন নেতা। সো এই যে তারা বেরোলেন, এটার কেন হলো? কেন ওনারা এখন বেরোতে পারলেন? কেন এখন সরকার তাদেরকে ছেড়ে দিল? কেন সরকার তাদেরকে জামিন দিল? এর তাৎপর্য কি, বা এটা থেকে বিএনপির আসলে কি টেক অ্যাওয়ে আছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি বলেছি সরকার জামিন দিয়েছে, জেনে শুনে বুঝে বলেছি। বাংলাদেশে বিচার ব্যবস্থা বলে কিছুর অস্তিত্ব আছে বলে এদেশের জনগণ বিশ্বাস করে না। বিশ্ববাসীর কাছে আসলে মেসেজটা একই রকম। এই দেশের বিচার বিভাগ আসলে সরকারের স্রেফ একটা এক্সটেনশনে পরিণত হয়েছে। সরকার যা চায় ঠিক সেটাই ঘটে। আমি বহুবার বলেছি, আপনাদের অনেকের হয়তো মনে আছে, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটা ময়লার গাড়িতে ভাঙচুর এবং হেলপারকে আহত করার মামলা আছে, যে মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিটে বলা হয়েছে হুকুমের আসামি না জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব রুহুল কবির রিজভী একটা মিছিলের নেতৃত্ব দিয়ে, যেখানে আবার জামাতের এক নেতা ছিলেন, গিয়ে একটা ময়লার গাড়ি ভাঙচুর করেছেন, তার হেলপারকে নামিয়ে পিটিয়েছেন নিজ হাতে। মানে এই চার্জশিট পুলিশ দিতে পারে, সে চার্জশিট আদালতে শুনানির মাধ্যমে গৃহীত হতে পারে, সেটার বিচার কাজ চলতে পারে। সুতরাং আমরা বুঝতে পারি এই দেশের বিচার বিভাগ বস্তুটা আসলে কীরকম। তো মোদ্দা কথাটা হচ্ছে, তাকে সরকার জামিন দিয়েছে, সরকার তাকে আপাতত ছেড়ে দিয়েছে। একটা কাকতালীয় ঘটনা আমরা হয়তো খেয়াল করব, প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন, উনি মিউনিক সিকিউরিটি কাউন্সিলের যে সভা আছে ওখানে যোগ দেবেন, সেখানে উনি জেলেনস্কির সাথে কথা বলবেন। এটা নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের মন্তব্য আছে, সেটা নিয়ে এখন কথা বলছি না, হয়তো আলাদাভাবে কথা বলবো। কিন্তু উনি সেই কনফারেন্সে যাওয়ার দিনই এদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। কোনো একটা রিলেশন কি আছে? থাকতেও পারে। আপনি যখন ওখানে যাবেন, আপনি এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারেন। সুতরাং তার আগে আপনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে এক ধরনের একটা
গলা উঁচু করার পরিস্থিতি তৈরি করছেন। হ্যাঁ, বিচার বিভাগ স্বাধীন আছে, বিচার বিভাগ স্বাধীন মনে করেছে তাদের জামিন দেওয়া, তাদেরকে তো জামিন দিয়ে দিয়েছে। আমরা তো চেষ্টা করেছি, বা সরকারের জায়গা থেকে যাই করুক না কেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আমি অলরেডি বাংলাদেশেও কাউকে বলতে শুনছি সরকার দলীয়, যে এই জামিন প্রমাণ করে বিচার বিভাগের উপরে কোনো রকম কোনো হস্তক্ষেপ সরকারের নেই, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সো এই কনফারেন্সে যাওয়ার সাথে ওনাদের অন্তত এই দিন বেরিয়ে আসার এক ধরনের একটা যোগসূত্রকেও খুঁজলেও খুব অযৌক্তিক বলা হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার আসলে কেন তাদেরকে ছাড়লো? এটা কি শুধু এই কারণেই? যদি এমন হতো যে এই মুহূর্তে খুবই বিএনপি একটা থ্রেট হিসেবে সরকারের সামনে আছে, তাহলে এই কনফারেন্সে গিয়ে সদিচ্ছা দেখাবো বা আমি প্রশ্নের মুখোমুখি পড়তে পারি জবাব দিতে পারার জন্য, না, তাহলে ওনাদেরকে ছাড়া হতো না। বিশেষ করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছি, উনি যেহেতু দলের মহাসচিব। শুধু সেটাই না, আমাদের এই বড় দলগুলোতে মহাসচিবরা আলাদা আইডেন্টিটি খুব বেশি তৈরি আসলে করে উঠতে পেরেছেন ইতিহাসে, আমরা খুব বেশি দেখি না। কিন্তু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি অন্তত রাজনীতি যতদিন থেকে ফলো করার চেষ্টা করি, তার মধ্যে দেখলাম যে একজন দ্বিতীয় মানুষ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বিএনপির মহাসচিবদের মধ্যে একজন মানুষ নিজের একটা স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করতে পেরেছেন। এই দেশের অসংখ্য মানুষ এই মানুষটাকে পছন্দ করেন। তার মতো স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মানে একদম নিপাট ভদ্রলোক। অবশ্য কেউ এই কথাও বলেন যে বাংলাদেশের মতো এই ভীষণ ক্লেদাক্ত রাজনীতির পরিবেশে একটা চরম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ফাইট করার জন্য উনি বেশি ভদ্র কিনা, এই প্রশ্ন কেউ করেন। কিন্তু ওনার মতো মানুষ তো আসলে আমাদের রাজনীতিতে খুবই বিরল, এবং আমাদের হাতে গোনা যে কিছু এক্সেপশন আছে তার মধ্যে উনি একজন যাদেরকে দেখে তরুণরা রাজনীতির প্রতি আগ্রহী হতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখে যতটা বীতশ্রদ্ধ মানুষ রাজনীতির প্রতি হয়, তার চাইতে বহুগুণ বেশি আগ্রহী হতে পারে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দেখে। সো উনি বাইরে বেরিয়ে আসা বিএনপির জন্য একটা পজিটিভ পয়েন্ট তো বটেই। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমি দেখলাম জনাব রিজভী বলছেন যে বিএনপির নেতাকর্মীরা বেরিয়ে আসলে আন্দোলন চাঙ্গা হয়ে উঠবে, এই ধরনের একটা মন্তব্য কোথাও আমি দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি তা হবে? আমার কাছে যেটা মনে হয় যে সরকার আসলে এই মুহূর্তে অন্তত ঝুঁকি বোধ করছে না জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়ার ক্ষেত্রে। কথাটা খুব সোজা। সরকার একেবারে পুরোপুরি সেফ হয়ে গেছে আমরা সেটা দাবি করছি না, বা বলা উচিত হবে না, কারণ সরকারের দিক থেকে নানান রকম অস্থিরতা, কখনো কিছু বক্তব্যে, কখনো বিএনপি যখন মাঠে থাকে তার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকা থেকে আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি খুব যৌক্তিকভাবে। তার মানেটা হচ্ছে সরকারের মধ্যে এখনও যে আমরা খুবই কমফোর্টেবল হয়ে গেছি, আমরা 5 বছর ক্ষমতায় থেকে যাব এই দফা, পুরোপুরি এতটা আস্থা বা বিশ্বাস হয়তো আসেনি। এই মুহূর্তে অন্তত সরকার খুব বেশি থ্রেটেন্ড ফিল করছে না, সে কারণে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা জামিন দিয়েছে। আমরা আশা করতে পারি বিএনপি এই মুহূর্তে এটাকে সেলিব্রেট করবে। তবে বিএনপি নিজেই বলেছে, আমি কোথাও দেখলাম যে যেহেতু এসএসসি পরীক্ষা আছে এবং এসএসসি পরীক্ষা শেষ হতেই রোজা চলে আসছে, সুতরাং এই সময়টাতে তারা খুব বেশি কঠোর আন্দোলন তুলবে না। এরপরে অবশ্য একটা ফান অনেকে করে ফেলবেন, তাহলে তো ঈদের পর বিএনপি সেই ঈদের পরের আন্দোলন নিয়ে ফান করতে পারেন। কিন্তু আমি মনে করি বিএনপির আন্দোলন করার সঠিক সময়টাই ঈদের পর হবে, কারণ সত্যিকার অর্থেই অর্থনৈতিক সংকট, এটার এক্সটেন্ড কতটুকু হবে, সিভিয়ারিটি কতটুকু হবে সেটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু ওই সময়ের পর থেকে একটা ইকোনমিক ক্রাইসিস, একটা অস্থিরতা আমরা মানুষের মধ্যে আসলে দেখব। সেই সময় বিএনপি তার আন্দোলনটাকে সবচেয়ে বেশি কঠোর করে অর্গানাইজ করে তুলবে, এটা আমরা অন্তত প্রত্যাশা করি। সুতরাং যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসছেন এবং তিনি যদি যথেষ্ট ক্ষমতা প্রাপ্ত হন এই কাজগুলোতে নিজেকে ইনভলভ করার, সিদ্ধান্ত নেয়ার, তাহলে উনি এই প্রস্তুতির সময়টাতে যথেষ্ট ভালো কাজ করতে পারবেন, যথেষ্ট ভালো পয়েন্ট যোগ করতে পারবেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, বিশেষ করে আমরা তাকে দেখেছি ফরেন যে মিশনগুলো আছে তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে উনি অনেক বেশি ইনভলভ ছিলেন। সো সেই যোগাযোগগুলো এক ধরনের পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, কারণ ওই চাপটা যদি সরকারের ওপরে জারি থাকে তাহলে অন্তত বিএনপি আবার একটা মুভমেন্ট করার মতো গ্রাউন্ড তৈরি করতে পারবে, বা সেই গ্রাউন্ডটা পাবে তারা। সুতরাং ওইটাও খুবই ইম্পর্টেন্ট। শহীদুদ্দিন চৌধুরী, অ্যানির মতো মানুষ, কিছুদিন আগে ইমরান সালে প্রিন্স ভাই বেরিয়েছেন, তারা সবাই এই দলের খুবই
ছোটবেলা থেকে তারা তাদের বয়সে এই দলের পেছনে কাজ করেছেন, গ্রাসরুটের সাথে কাজ করে সংগঠন করেছেন, এখন দলের উপরের পর্যায়ে গেছেন, সুতরাং তারাও ভ্যালু অ্যাড করতে পারবেন, এটা আশা করা যেতে পারে। নিশ্চয়ই আমরা সেটা সেভাবেই ভাববো। কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা কি বাইরে থাকতে পারবেন? এটা খুবই ভাইটাল প্রশ্ন। ধরুন ঈদের পর আবার একটা আন্দোলন হবে এবং সেই আন্দোলনটা বিএনপি এমনভাবে করতে পারলো যেটা সরকারের মধ্যে থ্রেট তৈরি করতে পারলো, সরকার ভয় পেল এবং সরকারের মধ্যে আশঙ্কা তৈরি হলো যে বিএনপি এই আন্দোলন করে সফল হয়ে যেতে পারে বা সরকারের ভেতরে যথেষ্ট চাপ তৈরি করতে পারে। এতটাই চাপ যে আমরা প্রায় জানি যে সরকারের ক্ষমতায় রাখা যে মানুষগুলো, সচিব, পুলিশ, এদের মধ্যে দেখা যায় যেটা আমলা, পুলিশ, ব্যবসায়ী, এরা মুহূর্তে পক্ষ চেঞ্জ করে ফেলতে পারে। বিশেষ করে প্রশাসন, পুলিশ মুহূর্ত লাগে। যদি দেখা যায় যে মাঠের শক্তি অনেক বেশি হয়ে গেছে, তারা সরকারের ওপরে ইমান চলে যেতে পারে এবং তারা দেখা যাবে সরকারকে আর ওইভাবে ক্র্যাকডাউনে সাহায্য করছে না। সুতরাং ওইরকম পরিস্থিতি যদি হয় তাহলে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকেই আবার জেলে চলে যাবে। সরকারের হাতে তো ওই অপশন রইলই। সুতরাং সরকার তাদেরকে ছাড়তে আসলে ওভাবে কোনো টেনশন করে নাই, তারা আপাতত ছাড়লো। আপাতত বিভিন্ন দিকের চাপ বা কথাবার্তা আছে আমরা বুঝতে পারি, সেটাও অ্যাড্রেস করা হলো এবং যে কোনো অপশানে তারা আবার পাল্টা ব্যবস্থা নেবেন সেটাও খোলা রাখা হলো। এ কারণে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, এই যে জেল থেকে মুক্ত হয়ে আমরা আমাদের আন্দোলনটাকে গতি দেব, সেটা সর্বোচ্চ পর্যায়ের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের দ্বিতীয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, টপ কয়েকজনেরই একজন, মধ্য পর্যায়ের নেতা, নিচু পর্যায়ের, সবাই যদি বের হওয়াটাই আন্দোলন করার শর্ত হয়, তার মানে সব বিএনপি কিন্তু সরকারের হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছে, সেটা হচ্ছে গ্রেফতার করলেই বিএনপির আন্দোলন শেষ হয়ে যাবে। এটা খুব ভয়ঙ্কর কথা, এটা হতে পারে না। আসলে এটাই ভুলের জায়গা। আমার কাছে যেটা মনে হয়, বিএনপি প্রস্তুত থাকা উচিত হবে যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও গ্রেফতার হবেন। নিশ্চিত বিএনপি যদি আন্দোলনটা সঠিক করে নিতে পারে, দুর্জনের খলের অভাব মানে অজুহাতের অভাব হয় না, তাই না? এরকম একটা কথা আছে, দুর্জনের অজুহাতের অভাব হয় না। উনি ময়লার গাড়ি ভেঙেছেন নিজ হাতে, সেটা যেমন ছিল বিচারপতির বাড়িতে হামলা, যে কোনো একটা মামলায় যে কাউকে দেখিয়ে, কাউকে মিথ্যা স্বীকারোক্তির কথা বলে, যে অজ্ঞাত মামলা আসামি এক্সিস্টিং মামলাতে তাকে দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওনাকে হাজিরা দেওয়া হবে জামিনের জন্য, কোনো একটা হাজিরাতে হঠাৎ হাজিরা বাতিল করে জেলে পাঠিয়ে দেওয়া হবে। দে ক্যান ডু এনিথিং। যে দেশে ঘটনা ঘটে নাই কিন্তু মামলা হয়েছে, আমাদের সেই কুখ্যাত গায়েবী মামলা, এই গায়েবী মামলার দেশে জনাব মির্জা ফখরুল ইসলাম সহ আর যে কেউকে জেলে ঢুকিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। সুতরাং সরকার ওনাদেরকে আবার জেলে ঢুকিয়ে দেবে যদি বিএনপি আন্দোলনটা খুবই শক্ত জায়গায় নিতে পারে, জনগণকে সম্পৃক্ত করে ফেলতে পারে। সরকারের কিন্তু আসলে এই টেনশনের জায়গাটা আছে। বিএনপিকে ভয়, শুধু বিএনপিকে ভয় না, বিএনপি যদি মাঠে থাকতে পারে, চরম অসন্তুষ্ট মানুষ, মানে এর মধ্যে মানুষের তীব্র সংকটের মধ্যে আছে, পণ্য মূল্যে মানুষের জীবনের নাভিশ্বাস উঠে গেছে, জেরবার হয়ে গেছে জীবন, এবং সামনে আরও খারাপ পরিস্থিতি আছে, এবং ওটা গরমকাল, তীব্র লোডশেডিং হবে এবার গরমকালে বাংলাদেশে বা সারা পৃথিবীতেই কম বেশি অপরাধ প্রবণতাও বাড়ে, মানুষের মাথা খুব শান্ত থাকে না। সো এই সব কিছু যখন যোগ হবে, মানুষ রাস্তায় নেমে যাওয়ার দেয়ার্স এ হাই প্রবাবিলিটি সরকার এটা কোনোভাবে হতে দিতে চাইবে না। সুতরাং ওনারা আবারও গ্রেফতার হবেন। সুতরাং বিএনপি আসলে গ্রেফতার থেকে নেতাকর্মীরা মুক্ত হলে ভালো আন্দোলন করতে পারবো, এই জায়গায় আসলে থাকা চলবে না। সর্বোচ্চ নেতা জনাব রিজভী এটা বলছেন, উনিও জেলে ছিলেন, ইনি সহ সবাই যদি জেলে থাকেন, রিজভী আগে জেলে ছিলেন কিন্তু এই সময়টা উনি মুক্ত ছিলেন, উনিও জেলে ছিলেন দীর্ঘ সময়, ওনারা সহ সবাই যদি আবার জেলে থাকেন, তারপরও ওই ক্রুশাল সময়টাতে কিভাবে বিএনপি আন্দোলন করবে, কিভাবে কোন টায়ারের নেতা কিভাবে নেতৃত্ব নেবে, কিভাবে চালিয়ে যাবে, যতজনই গ্রেফতার হোক না কেন এই মুভমেন্ট চালিয়ে যেতে হবে। এটা একটা অল্টারনেটিভ পথ তাদেরকে বের করতে হবে। সুতরাং যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে আসা বিএনপির জন্য খুব বড় সুখবর বলে আমি মনে করি না। উনি যতদিন বাইরে থাকবেন, নিশ্চয়ই এই মানুষটা তার সক্ষমতা, যোগ্যতা, আন্তরিকতা দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবেন, কিন্তু তাকে থ্রেট মনে করা মাত্রই আবার জেলে নিয়ে যাওয়া হবে। সুতরাং যেই রকম একটা পরিস্থিতিতে আমরা আছি, সেই পরিস্থিতিতে অল্টারনেটিভ যে লিডারশিপ, এবং সেটা কিভাবে কনভেট হবে, কিভাবে কাজ করবে, আমরা অন্তত আগে, নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো সমন্বয়হীনতা, কখনো কখনো এক ধরনের সিদ্ধান্তহীনতা যেগুলো আমরা দেখেছি, সেটা যাতে আর সামনে না থাকে, এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রের অল্টারনেটিভ বের করতে হবে। সুতরাং আমরা
তার মতো একজন মানুষ 3.5 মাস এর আগেও উনি জেল খেটেছেন, আমাদের মনে আছে 22 সালের 10 ডিসেম্বরের আগেও ওনাকে জেলে নেওয়া হয়েছিল, তারপর মুক্তি দেওয়া হয়েছে। উনি এই বয়সে জেলে থাকছেন, অন্যায়ভাবে বর্বর আচরণ তার উপরে হচ্ছে, তাদের বিএনপির আরও অনেক নেতাকর্মীর ওপরে হচ্ছে, হাজারের উপরে হচ্ছে। সেই জিনিসটা আমরা তীব্র প্রতিবাদ করি। উনি বেরিয়ে এসছেন, এটাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু এটা আদালত না, এটা সরকার, যা সরকারের ইচ্ছায় উনি বাইরে থাকবেন, ভেতরে যাবেন, এটুকু আমরা যাতে মাথায় রাখি। সুতরাং সরকারের কোনো রকম পদক্ষেপকে সুনজরে দেখার কিছু নাই, প্রয়োজন মতো তারা তাদের মতো করে সব পদক্ষেপ নেবে। সুতরাং আমি আশা করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইরে আছেন, উনি সহ সিনিয়র নেতারা প্রায় সবাই আছেন এখন বাইরে, অন্যরাও আসবেন, সবাই মিলে এই একটা জায়গা তাদের ঠিক করে যেতে হবে। তাদের অবর্তমানে জেলে থাকা অবস্থায় কিভাবে দল চলবে, কোন কোন লেয়ারের লিডারশিপ কিভাবে কাজ করবে। কারণ আমাদের সম্ভবত সবচেয়ে বড় সুযোগ আন্দোলনের, যেটা এই সরকারকে সবচেয়ে বড় ধাক্কা দেওয়ার, সেটা খুব অল্প সময়ের মধ্যেই। বিবিসি বাংলাকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটা তাদের প্রিন্টেড ভার্সন আছে এবং এটার একটা ভিডিও ভার্সনও আছে। আমি প্রত্যেককে একটু ভিডিও ভার্সনটি দেখতে অনুরোধ করব। বিবিসির ইউটিউব পেজে পাওয়া যায়, দেখা সবসময় ভালো, তাতে আমরা একজন মানুষের ভয়েসের ইনফ্লেকশন বুঝতে পারি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশনস বুঝতে পারি, সো বেশি কমিউনিকেশন হয়। কথাটা এই জন্য বলছি, আমি তার এই ইন্টারভিউতে আমি খেয়াল করছি যে সরকারের সাথে বিএনপির উত্তেজনা বাড়ছে এবং বিশেষ করে ছাত্র সমন্বয়ক মানে ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের ব্যাপারে বিএনপির মধ্যে এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বিরক্তি আছে। এবং পরিস্থিতি এমন হতে পারে নির্বাচনের আগে বিএনপি বেশ কঠোর একটা অবস্থান নেবে যে এই উপদেষ্টারা আর পদে থাকতে পারবেন না। আমি আসবো ওই জায়গায়, তার আগে ইন্টারভিউ নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। নানান ইস্যুতে কথা এসছে, সংস্কার নিয়ে কথা এসছে, সংস্কার নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে কথা এসছে। বিবিসি বাংলা রিপিটেডলি তার মুখ থেকে বের করার চেষ্টা করেছিল যে তারা কোনো স্পেসিফিক তারিখ বা টাইম ডেট দেন কিনা, তিনি সেটা এড়িয়ে গেছেন, তিনি সেটা জানাবেন বলছেন। তারপরে প্রক্লেমেশন নিয়ে আলোচনা এসছে এবং যেটা বুঝতে পারলাম প্রক্লেমেশন নিয়েও বিএনপি এই মুহূর্তে আসলে আর খুব বেশি কোঅপারেট করবে না, অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিং হবে না। কারণ আমি দেখলাম বিএনপি তাদের যা যা দাবি দেওয়া আছে সেগুলো থাকতে হবে, মানে এক ধরনের আলোচনায় তারা যাবেন, কিন্তু একটা পর্যায়ে যখন ইন্টারভিউয়ার জানতে চান যে শেষ পর্যন্ত যদি স্টুডেন্টরা দিয়ে দিতে চায়, তখন তিনি বলেছেন তারা যদি দিয়ে দেবে। দ্যাট মিনস কম্বাইন্ড একটা প্রক্লেমেশন সরকার চেষ্টা করছে, কিন্তু সম্ভবত হতে যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন সরকার যদি একটা কনসেনসাস এনশিওর করতে পারে তাহলে এটা হবে, না হয় সরকারের দিক থেকে এটা হবে না। সরকার যদি ঘোষণা করে তারা এটা করছেন না, এখন সামনে এটা দেখার ব্যাপার হবে যে স্টুডেন্টরা কি করেন। আমি বহুবার বলেছি তাদের পেছনে কিছু লোকজন কাজ করছেন যারা তাদেরকে এটা করাতে চাইছেন। একটা প্রক্লেমেশন শুধু দেয়া না, এর মাধ্যমে আমাদের বিদ্যমান সংবিধান আইন সব কিছু বাতিল করার একটা প্রবণতা বা চেষ্টা আমরা দেখতে পারি। ওটা আবার একটা আনরেস্ট তৈরি করতেও পারে। সংস্কার নিয়ে বোঝা গেল যে বিএনপি আসলে খুব বেশি সংস্কার নিয়ে আগ্রহী নয়, এটা খুব স্পষ্টভাবেই অলমোস্ট তারা বলেছেন, আগেও বলেছেন, এখানেও বলেছেন। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়াটাই তাদের সবচেয়ে প্রধান লক্ষ্য, এটা বোঝা যায়। একই সাথে তিনি তার দল বা অন্যান্য তারা কি ধরনের সাফার করেছেন সেসব নিয়ে কথাবার্তা বলেছেন। আচ্ছা, এবার যে কথাটা বলতে চেয়েছিলাম এটা খুবই ইন্টারেস্টিং। আবারও বলছি, আমি পড়ছি তাদের যে পেজটা আছে সেখান থেকে, কিন্তু আপনারা এটা শুনবেন। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোন, ইন্টোনেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে বোঝা যাবে। এবং কেন সেটাও আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব। বিবিসি বাংলা বলছে, আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এ ধরনের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাওয়া উচিত হবে না?
উনি তারপরে বলছেন না, কিন্তু এগুলো করা যাবে। এটা ইনফ্যাক্ট নিয়ে কথা হয়েছে, সংস্কার নিয়ে কথা হয়েছে। তারপর তিনি বলছেন এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারেরই মেয়াদ থাকবে, সেটাই সবার ধারণা। এবার মহাসচিব বলছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমরা এই প্রথম বিএনপির কাছ থেকে এই ধরনের বক্তব্য এই পর্যায়ের কারো কাছ থেকে শুনতে পাচ্ছি। বিবিসি বাংলা বলছেন আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? জনাব ফখরুল বলছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওটাই হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু তারা যদি মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবেন না। আবার ওই জায়গাটা আমি একটু পড়ি। নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করে। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। এই জায়গাটা একদম ক্লিয়ার করি। লাস্ট বাক্যটা শুনে মনে হয় যে তারা থেকেই যদি নির্বাচন করেন তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। থেকেই বলতে একটু কনফিউশন হতে পারে। আমরা দুটো বাক্য যদি একত্র করে বুঝি তাহলে বোঝা যাবে। মানে লাস্ট বাক্যটায় মনে হচ্ছে যে তারা সরকারি মানে উপদেষ্টা সরকারের থেকে যদি তারা নির্বাচন করেন, হতেই পারে যারা উপদেষ্টা আছেন তারা সরকারে থাকবেন কিন্তু নির্বাচন করবেন না, কিন্তু আসলে তা না। আমরা আগের বাক্যটার সাথে কনটেক্সট মিলিয়ে যদি বলি তাহলে ওনারা দাবি করছেন যে ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না, এবং তারা সরকারে থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। এবং যুক্তি হচ্ছে তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, সুতরাং এই প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা বেশ কিছুদিন থেকে আসলে একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো ছাত্র উপদেষ্টারা নানা সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। যখন স্টুডেন্টদের যেসব বক্তব্য আছে আমি ধরে ধরে দেখিয়েছি, রাষ্ট্রপতি প্রশ্নে তারা স্টুডেন্টরা যা বলেছেন তার সাথে তিনজন, মানে আমরা জানি জনাব আসিফ, জনাব নাহিদ এবং জনাব মাহফুজ আছেন। জনাব মাহফুজ কিছুদিন বিশেষ সহকারী ছিলেন, এখন তিনিও উপদেষ্টা। এই তিনজনের কেউ কখনো না কখনো রাষ্ট্রপতি প্রশ্নে, আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রশ্নে তারা বক্তব্য দিয়েছেন, প্রক্লেমেশন প্রশ্নে বক্তব্য দিয়েছেন। জনাব মাহফুজ আলম ক্রমাগত উনি তো খুবই অধিক বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, চালাকি করেন স্টেটাস লেখার সময়। ওনার স্টেটাসটা নিয়ে স্পেসিফিকলি কথা হয়তো বলবো। এর আগে তার একটা স্টেটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি খুব ক্লিয়ারলি অপর রাজনৈতিক দলগুলোকে ব্লেম করেছেন। এটার মধ্যেও তাই, কয়েকদিন আগেও একটা দিয়েছেন একই রকম ধরনের কথা, এবং ব্যর্থতাকে নানা রকম অ্যাম্বিগুয়াস ভাষায় নানানভাবে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানে টিপিক্যালি যা হয় আর কি বাংলাদেশের সরকারে গেলে, আমি প্রায় বলি সরকারের চেয়ারটাতে প্রবলেম আছে। যাই হোক, যেটা বলছিলাম, তাদের বক্তব্য ইজ ভেরি মাচ অ্যালাইন্ড টু দ্য স্টুডেন্টস। শুধু তিনজন না, আরও কেউ কখনো এই ধরনের বক্তব্য দিয়েছেন যেটা আসলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, এবং স্টুডেন্টরা মানে তাদের দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে অ্যালাইন্ড হয়, এটা হচ্ছে। সুতরাং বিএনপির দিক থেকে বা অন্য রাজনৈতিক দলগুলোর দিক থেকে এটাতে অবিশ্বাস তৈরি হতে পারে। তার চেয়ে জরুরি কথা, আমরা তো এই রাষ্ট্রে এবং এই সমাজে বাস করি বলেই রাজনৈতিক দল যেটা তৈরি হতে যাচ্ছে সেটার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের কিছু জানাশোনা আছে, এবং যারা কিছু জানেন, কিছু খোঁজ নেন, বিএনপি বা অন্যান্য যারা পলিটিক্সের মাঠে ক্ষমতার রাজনীতিতে খুব সিরিয়াসলি সামনের দিকে আছেন, তারা খুব ভালো মতোই জানেন যে এই ছাত্র উপদেষ্টারাও এই দল গঠনের সাথে জড়িত আছেন, তারা সময় দিচ্ছেন, তারা সাংগঠনিক কাজ করছেন, এগুলো জানাজানি আছে, যে কেউ খোঁজ নিয়ে জানতে পারেন। ফলে এই প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে, তারা সরকারে থেকে এই কাজগুলো করা
নিশ্চিতভাবেই অবিশ্বাস তৈরি করবে। ইনফ্যাক্ট এই কাজগুলো তাতে করা উচিত হয় নাই, একেবারেই উচিত হয় নাই। এটা করে তারা স্টুডেন্টদের ক্রেডিবিলিটি ধাপে ধাপে কমাতে কমাতে তলানিতে নিয়ে গেছেন। তাদের সরকারেই যাওয়া উচিত হয়নি, আমি শুরু থেকেই বলছিলাম। তারা বাইরে থেকে রাজনৈতিক দল করা উচিত ছিল, আমি মনে করি, আমি এখনো বিশ্বাস করি। কিছু সিনিয়র মানুষের সাথে নিয়ে জনাব নাহিদকে সামনে রেখে, নাহিদের কথা আমি, তার প্রতি আমার একটু পক্ষপাতী আছে, সেটা হলো এই মুভমেন্টে আমি সরাসরি বলেছি যে জনাব নাহিদ আসলে বিকেম দ্য পোস্টার বয় অফ দ্য মুভমেন্ট। আমি সেই দিনগুলোর কথা চিন্তা করলে আমি ভুলি না। তো যাই হোক, এরা সবাই মাঠে, জনাব আসিফ তাকেও আমরা দেখেছি খুবই অ্যাক্টিভ ছিলেন, ডিবি হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিলেন তার মধ্যে তিনি ছিলেন। তো তারা যদি সামনে থেকে একটা রাজনৈতিক দল করতে, সাথে আদার সিনিয়র পিপল, খুব ভালো সম্ভাবনা ছিল। যাই হোক, সেটা নষ্ট হয়েছে। এখন সরকারে থেকে তারা যখন রাজনৈতিক দল গড়ার পেছনে কাজ করেন বলে জানা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই তিনজন সরকারে থাকুক, এটা আসলে বিএনপি মনে হয় না আর মেনে নেবে, এবং তারা শর্ত তো দেবেই, প্রয়োজনে চাপ প্রয়োগ করবে। ফলে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি মনে করি সামনে একটা সমস্যা বা সংকট তৈরি হওয়ার প্রবাবিলিটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের এই ব্যাপারটা কনসিডার করা দরকার, কারণ এইটা যাতে কোনো রকম কোনো একটা অচলাবস্থা তৈরি না করে। এটা অবশ্য শোনা যায় যে তিনজন না হলেও কেউ কেউ সম্ভবত তাদের মন্ত্রিত্ব ছেড়ে, উপদেষ্টার পদ ছেড়ে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তাতে সংযুক্ত হবেন। দ্যাটস ফাইন। তিনজনই যদি বেরিয়ে সেটা করেন সেটা সবচেয়ে ভালো হবে। তারা বাইরে গিয়ে রাজনীতি করুক। তারা শেখ হাসিনার মতো একটা দানবকে সরানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং কেউ কেউ ক্লেম করেন এর মধ্যে একজন আবার সবকিছু পেছন থেকে পরিকল্পনা করেছেন, ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। তার তো একটা দল তৈরি করে দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারার মতো পরিস্থিতি তৈরি করা কোনো কঠিন কোনো কাজ না। এবং সরকারকে বিতর্কমুক্ত রাখার জন্য, ডক্টর ইউনূসকে বিতর্কমুক্ত রাখার জন্য তারা বাইরে গিয়ে এই কাজটা করাই সবচেয়ে ভালো হবে। আমি সামনে এই সংকটটা যাতে না হয় সেজন্য সরকারের প্রধান বা অন্যান্য উপদেষ্টা যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারটায় খেয়াল রাখা দরকার বলে মনে করি। কারণ অলরেডি যে অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে আর ফিরে আসবে না। সুতরাং আর ফার্দার যাতে এটাকে কেন্দ্র করে কোনো ক্রাইসিস তৈরি না হয় সেটার দিকে খেয়াল সরকারকে রাখতে হবে। আর আমার মনে হয়, আমি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে ঢং এবং টোন দেখেছি তাতে বোঝা যায় তারা যথেষ্ট বিরক্ত আছেন, যথেষ্ট, আমি বিরক্ত শব্দটা যদি নাও বলি, অসন্তুষ্ট আছেন, একটু ইউফেমিস্টিকলি বা লেস ইন্টেন্সিভ শব্দ যদি ব্যবহার করি তাহলে অসন্তুষ্ট আছেন ছাত্র উপদেষ্টারা সরকারের থেকে নির্বাচন করা নিয়ে। মানে ওই সময়কার সরকারটা একটা নিরপেক্ষ বা একটা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে হয়ে যায়, সম্ভবত বিএনপি ওরকম একটা স্ট্যান্স নেবে। এখন তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সো ওই সময় যাতে একটা কেয়ারটেকারের মতো চরিত্র নেয়, সেই ক্ষেত্রে তিন ছাত্র উপদেষ্টা নেই, ইভেন ক্যাবিনেট আরও ছোট করার কথা বা আর কাউকে তারা এর মধ্যে যুক্ত করেন কিনা আমি জানি না, কিন্তু সেরকম একটা কিছু তারা চাইবেন এবং তারা খুব ক্লোজলি কেনলি এগুলো ফলো করে। ছাত্রদের উপদেষ্টা হওয়া নিয়ে বিএনপি তাদের আপত্তির কথা এখন খোলামেলা বলছে। যদিও আমাদের জন্য একটা সুখবর হচ্ছে বিএনপির আসল চেষ্টা অলরেডি ব্যর্থ হয়েছে। সেই আসল চেষ্টাটা কি জানেন? এখন এসে বিএনপি বলছে আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি। এর মানে আন্দোলনকারী যে ছাত্র মাহফুজ, আসিফ, নাহিদ, এদের সরকারের অংশ উচিত হয়নি। কিন্তু এই আন্দোলনকারীরা মানে ছাত্ররা যাতে সরকারের অংশ হতে না পারে এই চেষ্টা 5 আগস্ট থেকেই বিএনপি করেছিল, কিন্তু কাজ হয়নি। ছাত্ররা কিন্তু সরকারে ঢুকেছে। অতএব ছাত্র প্রতিনিধি সরকারে ঢুকতে বিএনপি বাধা দিয়েছিল আগে থেকে। ডক্টর ইউনূসকেও আনতে চায়নি, বিরোধিতা করেছিল, কিন্তু বিএনপির সেই চেষ্টা অলরেডি কিন্তু ব্যর্থ হয়েছে। অতএব এখন এগুলো বললে বরং বিএনপির ক্ষতি। দর্শক, বিএনপির ইডিওলজিটা কি দেখেন, থটটা কি, যে আন্দোলন করবে ছাত্ররা, জীবন দিবে, রক্ত দিবে ছাত্ররা, ছাত্রদের নেতৃত্বে দেশটা স্বাধীন হবে,
আর দেশ চালাবে বিএনপি, যারা গত 15 বছর ছিল গর্তের মধ্যে, যারা পুলিশের বাঁশির শব্দ শুনে 28 অক্টোবর চোরের মতো সবাই পালিয়েছে, মাইক টেক রেখে পাল্টা প্রতিরোধের একটা ঘোষণাও দিতে পারেনি, সমাবেশ স্থগিত করে মির্জা ফখরুল্লাহ পালিয়েছেন। 28 অক্টোবরের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে। দেখেন একটা সহজ হিসাব, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্টে অনেক বিএনপি ছাত্রদল নেতাকর্মী জীবন দিয়েছে না? কর্মী দিয়েছে। এই যে জীবন দেয়া, এটা পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছে, পুলিশকে পাল্টা প্রতিহত করেছে, পুলিশকে মেরেছে, হত্যা করেছে, তারপরে আমরা দেশ স্বাধীন করেছি। এখানে বিএনপির অনেক নেতাকর্মী ছিল। এখন গত 15 বছরে বিএনপির নেতৃত্বে এরকম পাল্টা প্রতিরোধের ঘটনা কেন ঘটেনি, কিন্তু ছাত্রদের নেতৃত্বে বিএনপির লোকজন কেন নেমেছে? এর কারণ হচ্ছে বিএনপির নেতৃত্ব ছিল আপোষকাম, তারা ছিল ভীতু, বুইড়ে খাটাস। তারা 28 অক্টোবর পুলিশের বাঁশির শব্দ শুনেই সমাবেশ ছেড়ে পালিয়েছে, আর ছাত্ররা এটা করেনি। এবং এই জুলাইতে মনে আছে না, আজ জুলাইতে একটা গায়েবানা জানাজা করতে চেয়েছিল বিএনপি বায়তুল মুকাররমে, তা পুলিশের বাঁশির শব্দ শুনে ওখান থেকে কিন্তু সবাই পালিয়েছে, করতে পারেনি। বিএনপি নেতারা কি করেছে এটা তো জানেন, আর ছাত্ররা কি করেছে, তারা পুলিশকে প্রতিহত করেছে। তারা বিএনপির মতো গায়েবানা জানাজা রেখে পালায়নি, তারা বাঁশির শব্দ শুনেও পালায়নি। ছাত্রদের নেতৃত্বে বিএনপি কর্মীরা জীবন দিয়েছে, পুলিশকে পাল্টা প্রতিহত করেছে, পুলিশকে জয়বাংলা করে দিয়েছে, র্যাবকে প্রতিহত করেছে, বিজেপিকে প্রতিহত করেছে, আওয়ামী লীগকে প্রতিহত করেছে, বাঁশির শব্দ শুনে পালায়নি। এর মানে বিএনপির কর্মীরাও জানে যে ছাত্র হচ্ছে আপোষহীন, এরা বাঁশির শব্দ শুনে পালাবে না ফখরুলদের মতো। তো এই কাজ যারা করেছে তারা সরকারের অংশ হবে কেন? সরকারের অংশ হবে যারা বাঁশির শব্দ শুনে পালায় তারা। এটা হচ্ছে বিএনপির থট, কিন্তু বিএনপির সেই স্বপ্ন পূরণ হয়নি। এই মোয়াজ্জেম হোসেন আলাল তো একেবারেই বিতর্কিত হয়ে গিয়েছেন, কারণ তিনি বলেছেন, এই মোয়াজ্জেম হোসেন আলাল তিনি স্পষ্ট বলেছেন জয় বাংলা এটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। এর মানে এখন থেকে জয় বাংলাকে বিএনপি ধারণ করতে পারে, এটাই বোঝাতে চেয়েছেন। হয়তো সেই মোয়াজ্জেম হোসেন আলাল তো জয় বাংলার দালালি শুরু করেছেন, ভারতের প্রেসক্রিপশন এটা যে কেউ বোঝে। এখন তিনি বলছেন আন্দোলনকারীদের সরকারের অংশ উচিত হয় না। অতএব তাদের চিন্তাটা কি বুঝতে পারছেন? যে সবকিছু করবে আন্দোলনকারীরা। আন্দোলনকারী কথা কিন্তু বলছে, তারা কিন্তু আন্দোলনকারী নয়, কিন্তু সরকারের অংশ হবে তারা, তাদের আমলারা, তাদের পন্থী লোকজন। যদি ছাত্র প্রতিনিধি না থাকতো, এতদিন একটা পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসতো এবং আওয়ামী লীগও দেশে চলে আসতো। ছাত্র প্রতিনিধির কারণেই আপনারা যতটা শান্তিতে আছেন বা ফেসিবাদ ঠেকানো যাচ্ছে সম্ভব হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব ছিলেন তাদের কারোর বর্তমান সরকারের অংশ নেওয়া উচিত হয়নি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, বাইরে থেকে যে চাপ সৃষ্টি করতে পারতেন তা অনেকাংশেই এখন কমে গেছে। কেন? ছাত্ররাকে সবাই এক দলে, এটা কেন মনে করছেন? সরকারে আছে ছাত্রদের একটা অংশ, বাইরে থেকে চাপ প্রয়োগ করবে আর একটা অংশ, সমস্যা কি? প্রয়োজনে ছাত্রদের যে অংশ বাইরে থেকে চাপ প্রয়োগ করবে তারা ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধেও চাপ প্রয়োগ করবে, কোনো সমস্যা নাই। আপনি এটা উল্টো ব্যাখ্যা দেন। ছাত্র মানে কি সব এক? ছাত্র দল তো ছাত্র না, এই কারণে তারা মনে করছেন যে ছাত্র মানে সব এক, আর ছাত্র দল তো টেম্পো স্ট্যান্ড। ছাত্রদের মধ্যে বিভিন্ন মতের বিভিন্ন দলে থাকতে পারে না। আচ্ছা, অর্থাৎ যারা ক্ষমতায় গেছে তারা ক্ষমতায় গেছে, যারা রাষ্ট্র চালায় তারা রাষ্ট্র চালায়, একজন রাজনীতি করবে তারা আলাদা। এটা এক করে আপনারা দেখছেন কেন? মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ ও তাদের সঙ্গে যারা জোটবদ্ধ ছিল তাদের কাছ থেকে সাধারণ মানুষ একটা বিবৃতির আশা করেছিল যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা ক্ষমা চাচ্ছি।
যারা আওয়ামী লীগের নীরব সমর্থক তারাও সেটা আশা করেছিল যে আগস্ট থেকে জানুয়ারি এই 6 মাসে অন্তত 6 জন নেতা প্রকাশ্যে অডিও বা ভিডিওতে ক্ষমা চাইবে, কিন্তু তাদের মধ্যে সে চেতনা আসেনি। তাদের মধ্যে সে চেতনা আছে, তাদের নিয়ে ঐক্যের চিন্তা করতে হবে। তারপর কে যুক্ত হবে কে হবে না সেটা না। আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কথা বলছে। আওয়ামী লীগ ক্ষমা চাইলে আওয়ামী লীগকে মানে শেখ হাসিনা ক্ষমা চাইলে শেখ হাসিনাকেও ক্ষমা করে দেবেন, বিএনপির থিওরি এখন এটাই। কিন্তু না, আমরা তো ক্ষমা করব না। আমরা চাই বিচার হতে হবে, শাস্তি হতে হবে। এখানে ক্ষমা চাওয়ার বিষয় না, ফৌজদারি অপরাধ ক্ষমা চাইলে হয় না। আর হ্যাঁ, রাজনৈতিক ক্ষমা যেটা সেটা বিচারের পর চাইতে হয়, এখন ক্ষমা চেয়ে লাভ নেই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমা চাইলে এগিয়ে থাকতো, রাইট। তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানে যদি যুদ্ধ সেই যুদ্ধে কে জয়ী হয়েছে তার মধ্যে আরো একটি বিবেচ্য বিষয় হলো কে থাকবে বা কে থাকবে না। তারপর বিবেচ্য বিষয় কেউ থাকে না ভবিষ্যতের ভিত্তিতে থাকতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন একসময় আমাদের কিছু জাতীয় পর্যায়ের নেতা বা অভিভাবক ছিলেন যারা বিভিন্ন সংকটে মধ্যস্থতা করেছেন। এখন সেরকম নেতা ও অভিভাবক আমাদের মধ্যে আছে বলে টের পাই না। যারা ছিলেন তারা হতে পারতেন, কিন্তু তাদেরকে অপদস্থ ও কারা অন্তরালে নিয়ে এমন অবস্থা করা হয়েছে, তাদের মধ্যে বিতৃষ্ণা হয়েছে। এখন তারা সেই দায়িত্বে আসতে চান। দেখেন, কারা অন্তরালে নিয়ে অপদস্থ, চাপ প্রয়োগ, ইনজেকশন, মাইর, নাহিদকে কি অবস্থা করেছে না? কিন্তু ওরা কি আপোষ করেনি। আর বিএনপি নেতারা আপনারা জানেন। দর্শক, মোয়াজ্জেম হোসেন আলালের এই জয় বাংলাকে ধারণ করা এবং আন্দোলনকারীদের সরকারে যাওয়া ঠিক হয়নি, মানে তারা নিজেরা খেত, এতদিনে ক্ষমতায় চলে যেত, এই বক্তব্যের প্রতিবাদ জানালাম। এখন আমরা টের পাচ্ছি, উপলব্ধি করছি যে না, আসিফ, নাহিদ, মাহফুজ যদি সরকারে না যেত অবস্থাটা কি হতো। এতদিন দেশটা আবার জয় বাংলা হয়ে যেত। তখন বয়স, অভিজ্ঞতা, নানান দিকে, নানান বাস্তবতায় আমরা অনেকেই কিছুটা বিরোধিতা করেছিলাম যে দেশ সরকারে না যেলে হয়তো ভালো হতো। কিন্তু এখন আমরা হারে হারে টের পাচ্ছি বা বিএনপির কথায় আরো বেশি প্রমাণিত হচ্ছে যে না, ওরা সরকারে যাওয়াটা এটা বাংলাদেশের জন্য রহমত ছিল। এবং আমি বলতে চাই, সরকার তাদের উপদেষ্টাদের সাফল করবে, বাড়াবে, কিছু কাউকে বাদ দিবে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এখানে ছাত্রদের পক্ষ থেকে আরো উপদেষ্টা নেওয়া দরকার। এবং একবার কিন্তু পরিকল্পনা হয়েছিল যে প্রত্যেক। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।